গুম ও জুলাই হত্যাযজ্ঞের ৩ মামলা আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, কামাল, তারিক সিদ্দিক, বেনজির সহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি, পুলিশ কর্মকর্তাদের। ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। দ্রুত বিচার দাবি আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের। অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর কেউ যেন খুন গুমের ঘটনা ঘটাতে না পারে। আমরা সবাই ন্যায় বিচার পাবো। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। যারা পালিয়ে গেছে, আপনারা যেখানেই লুকিয়ে আছেন, আপনাদেরকে খুঁজে বের করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি অমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নেতাদের বৈঠক। জামাত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে। নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়েও হতে পারে আলোচনা। সুরক্ষার অভাবে সাইবার হামলার ঝুঁকিতে দেশের অ্যাভিয়েশন খাত। ব্যবস্থা না নিলে ফ্লাইট অপারেশন সিস্টেম লন্ডভন্ড হওয়ার শঙ্কা। সিকিউরিটি সেল উদ্গঠনের উদ্যোগ। ইলিশ রক্ষায় মেঘনার ৮২ কিলোমিটারে প্রথমবার ড্রোনে নজরদারি। নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে নদীতে শত শত মাছ ধরার ট্রলার। ফুটেজ দেখে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবং এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার ৯ জাহাজে ইসরায়েলের হানা। আলোকচিত্রী শহীদুল আলম সহ আটক শতাধিক। নির্যাতনের অভিযোগ গ্রেটা থুনবার্গ সহ অধিকার কর্মীদের। গুমের ২ মামলায় বিচারের মুখোমুখি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক, বিভিন্ন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হবে বাহিনী প্রধানদের কাছেও। চিফ প্রসিকিউটর জানান, এর মধ্য দিয়ে চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিরোধী মত দমনে গুম, অপহরণ, ক্রসফায়ার হত্যা ছিল আওয়ামী লীগ আমলে নিয়মিত ঘটনা। গুম কমিশনের তথ্য অনুযায়ী ১৫ বছরে ৩,০০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমল নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা রয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআইয়ের কিছু সংখ্যক বিপদগামী সদস্য, যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। মূলত র্যাব পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফ এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, এ বিচার বাহিনীর বিরুদ্ধে নয়, অপরাধে জড়িতদের বিরুদ্ধে। অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের, কত ক্ষমতাশালী অথবা অপরাধী কোন ব্যক্তি। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাজুল ইসলাম বলেন, গুমের ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বিভিন্ন বাহিনীর প্রধানের কাছে। আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সহ
বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি। 14 মাস পর হলেও গুমের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ জানান ভুক্তভোগীরা। জানেন 8 বছর প্রায় বন্দী ছিলাম, বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণ হবে। আজকে থেকে আমরা দেখব আমরা সবাই ন্যায় বিচার পাবো, ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এদিন জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে বিশেষ আদালত। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 30 জন আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে অভিযোগ সেটি আমলে নেওয়া হয়েছে। প্রসিকিউশনের তরফ থেকে আসামিদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। আমরা যদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল যেখানে গুম করে রাখা হয়েছিল, এই মামলায় আসামিদের সবার উপরে রয়েছে শেখ হাসিনার নাম। এরপরে রয়েছে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তিনি শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। এরপরে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, তিনি সাবেক মহাপরিচালক ডিজিএফআই, তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এরপরে 5 নম্বরে রয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই। এরপর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী, সাবেক মহাপরিচালক ডিজিএফআই, তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মেজর জেনারেল হামিদুল হক, সাবেক মহাপরিচালক ডিজিএফআই। মেজর জেনারেল মোহাম্মদ তহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই। মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, এসইউপি এনডিসি। মেজর জেনারেল কবির আহমদ এসজিপি। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। এই 13 জন হচ্ছে যে আইসি অর্থাৎ এই সেলে নিয়ে গিয়ে গুম করের মামলা তাদেরকে আসামি করা হয়েছে। আমরা যদি টিএফআই সেলের আসামির তালিকাটা দেখি, সেখানে প্রধান আসামি শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ হারুনা রশিদ, সাবেক মহাপরিচালক র্যাব। এরপরে রয়েছেন কর্নেল আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশন র্যাবের। এরপরে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাবের ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাবের। 10 নম্বরে রয়েছেন কর্নেল KM আজাদ। 11 নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব। 12 নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম। 13 নম্বরে রয়েছেন কর্নেল আবদুল্লাহ আল মোমেন। 14 নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। 15 নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। 16 নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাবের। এবং 17 নম্বর সবশেষ আসামি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব। টিএফআই সেলে গুম করে রাখার মামলায় 17 জন আসামির তালিকা বললাম, এটি হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে গণমাধ্যমকে পাঠানো হয়েছে এবং আজকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা শুধুমাত্র ট্রাইব্যুনাল থেকে সংশ্লিষ্ট দপ্তরে নয়, যে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সাবেক বর্তমান মিলিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই বাহিনীর সদস্যদেরকেও গ্রেফতারি পরোয়ানার একটি কপি পাঠানো হবে। এবং প্রসিকিউশন যেটি বলছে যে এটি কোনো বাহিনীর বিচার হচ্ছে না, যারা অপরাধ করেছেন ব্যক্তিগত দায় থেকে তাদের বিচার হচ্ছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 4 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বনানী থানার মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতারদের মধ্যে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী। সকালে ঢাকার CMM আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আসামিরা। গেল বছরের 19 জুলাই রাজধানীর মহাখালীতে আন্দোলনে গুলিবিদ্ধ হন শাহজাহান।
এদিকে তুর্জুর রেজাউল কথা নামে মাই টিভির এক কর্মীকে হত্যার হুমকি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তফসিল ঘোষণার অপেক্ষা না করে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার পক্ষে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার সকালে বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। বিএনপির এই নেতা আরও জানান, অপেক্ষা না করে এখন থেকেই নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে ইসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়েছে। যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। গ্রহণযোগ্যতা থাকে তারা আশা করছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক করেন তারা। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জামাত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণ পর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এরই মধ্যে সনদ বাস্তবায়নে গণভোটে একমত হয়েছে দলগুলো। জাতীয় নির্বাচনের দিন নাকি তার আগেই হবে গণভোট সে বিষয়েও হবে আলোচনা। গত সোমবার সংসদ ভবনে নিজস্ব বৈঠক করে ঐকমত্য কমিশন, সেখানে নোট অফ ডিসেন্ট তুলে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। 15 অক্টোবরের মধ্যে এই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। বৈঠকটি শুরু হবে, এটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে 5ম দিনের মতো বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই জায়গাটিতে, যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন থাকবেন, ঐকমত্য কমিশনের যে সদস্য রয়েছেন তারাও থাকবেন। আমরা জানি যে 3য় দফায় মূলত এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি 3য় দফার 5ম দিনের বৈঠক। গত দিনের বৈঠকে একটি মোটা দাগে ঐকমত্যের জায়গায় পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো, যেটি জুলাই সনদ নিয়ে একটি গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দল মোটা দাগে একমত হয়েছেন। কিন্তু গণভোটের সময়সীমা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক আছে, মতভিন্নতা রয়েছে। একই সঙ্গে গত দিনই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রাজ বলেছেন, যেহেতু সংবিধান সংশোধনের বিষয় রয়েছে, তাতে করে যেই আগামী পার্লামেন্ট তার একই
সঙ্গে দুইভাবে কাজ করতে পারে কিনা, সেই আলাদা বৈশিষ্ট্য তাদেরকে দেওয়া যায় কিনা, অর্থাৎ গণপরিষদ বা সংবিধান সংশোধন সভা হিসেবে এক ধরনের কার্যকর করা যায় কিনা, তেমন কিন্তু তিনি বলেছেন। সেই রকম একটি প্রস্তাবনাও আজকে ক্ষমতা কমিশনের পক্ষ থেকে রাখা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানি যে প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নিয়ে কিভাবে আসলে এটা আইনগত ভিত্তি দেওয়া যায় জুলাই সনদে সেটি নেওয়ার, কিন্তু সব রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে এখন যে জায়গাটিতে বিএনপি গতদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আসলে এটির প্রাথমিক একটি ভিত্তি এবং পরবর্তীতে গণভোটের যে প্রস্তাবনা সেটি দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে, যদিও সেটি নিয়ে আজকেও আলোচনা হবে, ক্ষমতা কমিশনেরও কিন্তু আসলে সেরকম একটি প্রস্তাবনা রয়েছে। সব মিলে আজকের বৈঠকের মধ্য দিয়ে একটি মোটা দাগে আরও কিছু জায়গায় পৌঁছাতে পারবে এমন প্রত্যাশা রয়েছে ক্ষমতা কমিশনের। এই 15 অক্টোবর কিন্তু আসলে এই কমিশনের মেয়াদ শেষ হবে, এর মধ্যেই জুলাই সনদের স্বাক্ষর এবং প্রধান উপদেষ্টার হাতে এটি হস্তান্তর করতে চায় কমিশন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। দুপুরের সময় আরও থাকছে ধলেশ্বরীতে স্রোতে সেতু সংযোগ সড়কে ধস, টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 5 ইউনিয়ন। কুড়িগ্রামে নদী ভাঙনে সর্বশান্ত শতাধিক পরিবার। পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া হেলমেট হলে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেমন বৈষম্যের শিকার, তেমনি সেনাবাহিনীও। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়েও সন্দেহের কথা জানান রাওয়া সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে বলে জানান তিনি। এখানে বাঙালিরা চরম বৈষম্যের শিকার। এনজিওরা ডমিনেট করছে, তারা শুধু সেবা দিচ্ছে। প্লিজ আপনারা যারা উপজাতি আছেন আপনারা আমার কথায় কষ্ট পাবেন না, তারাও মানুষ, সকল মানুষ সমান, সাদা হোক কালো হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষ সমাজ। এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন বৈষম্যের শিকার সেনাবাহিনী, আজকে পার্বত্য চট্টগ্রামে স্লোগান দেয়, হার্মি হটাও, হার্মি চলে যাও। রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। শুরুতে যাচ্ছি রকির কাছে। রাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তে কিন্তু একই রকম চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রার্থী এখানে কিন্তু সকাল থেকে এসেছেন। বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভিপি প্রার্থী তিনি, এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির সহ এখানে কিন্তু অনেক প্রার্থী এসেছেন। সকাল থেকে তারা গণসংযোগ করেছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা রয়েছে তার মধ্যে মূল সমস্যা হচ্ছে আবাসিকতা, খাবার সমস্যা, লাইব্রেরির সমস্যা, এবং চিকিৎসা কেন্দ্রের যে সমস্যাগুলো রয়েছে। তারা নির্বাচিত হতে পারলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীরা কিভাবে আরও উন্নয়নের শিখরে পৌঁছানো যায়, উন্নতি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আসলে তারা কাজ করবেন, এমনটা আসলে বলছেন। এখানেও আমরা বেশ কয়েকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু জমজমাট প্রচারণা করছেন, নানা কৌশলেও তারা প্রচারণা করছেন। অনেকে কিন্তু তাদের লিফলেটগুলো ডলারের আদলে কিন্তু তৈরি করেছেন, অনেকে কিন্তু এগুলো হাতের আঙ্গুলের মতো করে তৈরি করেছেন। এক কথায় যদি বলা চলে, এই রাকসু নির্বাচনকে ঘিরে একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমজমাট একটি অবস্থা কিন্তু এখন বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে উৎসবমুখর
পরিবেশে শান্তিপূর্ণ একটি ভোট গ্রহণ যাতে অনুষ্ঠিত হয় সেই বিষয়টি আসলে যারা প্রশাসনে যারা আছেন সেটি যেন তারা নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্য বলছেন যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য যা যা করণীয় আসলে তারা এই ব্যাপারে কিন্তু এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে। 2000-এর অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হবে ভোটের দিন, ভোটের পরের দিন এগুলো থাকবে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা জানেন যে এখানে ভিপি পদে 18 জন, এখানে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে কিন্তু এখানে 13 জন, এজিএস পদে এখানে 16 জন প্রার্থী কিন্তু এখানে রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে একটি জমজমাট অবস্থায় কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী রিমি। চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের মধ্যে ব্যস্ততা বেড়ে যাচ্ছে এই প্রচারণা কাজের। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদে, ঝুপড়িতে, স্টেশনে, সবখানেই আসলে তারা তাদের যে লিফলেট, ব্যালট নাম্বার সহ ছবি এবং ইশতেহার সম্বলিত লিফলেটগুলো তারা পৌঁছে দিচ্ছেন ভোটারের কাছে, চেয়ে নিচ্ছেন তাদের মূল্যবান ভোট। এবং আমরা সকাল থেকেই দেখেছি এক ধরনের উৎসবপূর্ণ আমেজ বিরাজ করছে ক্যাম্পাসে। সবখানেই আসলে প্রার্থীদের পদচারণা আমরা দেখতে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের যে শিবির সমর্থিত প্যানেলের ভিপির বিরুদ্ধে, ভিপি পদপ্রার্থী ইব্রাহিম রনির বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তিনি ক্লাসরুমে গিয়ে আসলে প্রচারণা চালিয়েছেন, এমন একটি অভিযোগ তারা নির্বাচন কমিশনে দিয়েছেন। তবে শিবির সমর্থিত প্যানেল থেকে বলা হচ্ছে যে ইব্রাহিম রনি যিনি তাদের ভিপি প্রার্থী, তিনি আসলে নিজের বিভাগে ক্লাসরুমে সেখানে শিক্ষার্থীদের সাথে এমনি আলাপ আলোচনা করেছেন বা দেখা সাক্ষাৎ করেছেন। তবে আচরণবিধির লঙ্ঘন হয়নি, কারণ সেখানে তিনি কোনো লিফলেট বা এমন কোনো কিছু বিতরণ করেনি, যার ফলে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে এখন যে শিবির সমর্থিত প্যানেল তারা বুদ্ধিজীবী চত্বরে তাদের যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবে। এর পরবর্তীতে বিকেল 3টাতেই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা ইশতেহার ঘোষণা করবে। ইশতেহার ঘোষণার পরে শিক্ষার্থীরা জানতে পারবে যে তারা কি ধরনের কাজগুলো করতে যাচ্ছে এবং পরবর্তীতে আসলে এই নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তরও এই প্যানেল থেকে দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন থেকে যে ভিপি পদপ্রার্থী বা জিএস, এজিএস পদপ্রার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক কিংবা সংলাপের আয়োজন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের কাছে প্রশ্ন করতে পারছেন এবং তারাও তাদের যে উত্তর সেটি দিতে পারছেন। এক্ষেত্রে আসলে একটি উৎসবপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্পেশাল আইটি বিভাগ ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। সাইবার সিকিউরিটির জন্য নেই কোনো এক্সপার্ট টিম। ঝুঁকি সামাল দিতে আপাতত ম্যানুয়ালি তথ্য সংরক্ষণ করছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি সেল করার উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তথ্য প্রযুক্তিতে বিশ্ব যতটা এগোচ্ছে তার চেয়ে বেশি গতিতে তৎপর প্রযুক্তি খাতের অপরাধী চক্র। এমন অবস্থার মধ্যেই স্পর্শকাতর খাত হিসেবে মডার্ন টেকনোলজি ও বিশেষায়িত আইসিটি টিম ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্বল এই ব্যবস্থাপনা যে কোনো সময় সংঘটিত করতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা, যা সামাল দেয়া কঠিন হবে সংস্থাটির। তথ্য অনুযায়ী সাইবার হামলায় এক নিমিষেই এলোমেলো করে দিতে পারে ফ্লাইট অপারেশন সিস্টেম, যাত্রীর গন্তব্য রুট, ব্যাগেজ, মালামাল তথ্য, অন্যান্য দেশের সাথে সংযোগ সহ এয়ারপোর্টের অটোমেশন ব্যবস্থায় সংযুক্ত থাকা সব ধরনের কার্যক্রম। চরম ঝুঁকিপূর্ণ হলেও সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ সিভিল এভিয়েশন এখনও আতুরঘরে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কেপিআইভুক্ত সংস্থা হওয়ায় অনেক আগেই সাইবার হামলা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিভিল এভিয়েশনের নিজেরই কিন্তু আইটি সেল নেই, এটা অনেক আগে করা উচিত ছিল। প্রত্যেকটা বৃহত্তর অর্গানাইজেশনের এই ধরনের সেল থাকে। অর্গানাইজেশনাল সেট আপ যেটা সেটা করা আমার মনে হয় উচিত। যেটা শুধু তো আউটসোর্স করলেই হবে না, নিজস্ব ক্যাপাবিলিটি থাকতে হবে। আউটসোর্স করে যাদের কাছে কাজটা দিলাম সেই কাজটা বুঝে নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। নিরাপত্তায় দুর্বল ব্যবস্থা দেশীয় কালচার বলেও মনে করে বেবিচক।
অলরেডি একটা আইটি ডাইরেক্টর হয়েছে, যেখানে একজন ডাইরেক্টরকে আমরা দিতে পেরেছি। আমাদের এখন সাইবার সিকিউরিটি সেল লাগবে, একটা অর্গানোগ্রাম লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে, এখানে লোক নিয়োগ দিতে হবে। এইটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, দেখি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি। এটা না হলে হবে না। সেলের আন্ডারে লোকজন থাকবে, কন্টিনিউয়াস মনিটর করবে। যে টিমটা আসবে তারা ওই সাইবার সিকিউরিটি অ্যাসুরেন্স দেওয়ার পাশাপাশি আমাদেরকে ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং করবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও এর সবশেষ অডিট অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ন্যায় ব্যবস্থা আইকাও অ্যানেক্স 17 ও ডিএফটি ইউকের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য হলেও আধুনিকায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগে দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি ফেরায় গত 3 মাসে রেকর্ড 20,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা গত বছরের একই সময়ের তুলনায় 2,000 কোটি টাকা বেশি। সেই সঙ্গে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে আগের সব প্রবৃদ্ধি ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বন্দর ও অফডকগুলো। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের রাজস্ব খাত। কিন্তু সব জটিলতা পেছনে ফেলে 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসে শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়েছে 19,902 কোটি টাকা। বিগত বছরের তুলনায় জ্বালানি তেল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল পণ্যগুলো স্বাভাবিক হারেই আমদানি হচ্ছে। মূলত বন্দর দিয়ে আমদানি থেকে কাস্টমসের রেকর্ড রাজস্ব হয়, আর তাই একই সময়ে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিং। টোটাল প্রবৃত্তিটা বেশি আছে এবং এটা আমরা মনে করি চট্টগ্রাম বন্দরের জন্য অত্যন্ত ভালো এবং দেশের অর্থনীতির জন্য ভালো। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তার উৎকৃষ্ট উদাহরণ 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসের আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায়ের চিত্র। বন্দরের বিকল্প হিসাবে বর্তমানে বেসরকারি 21টি অফডক আমদানি করা 65 ধরনের পণ্য ডেলিভারি করছে। একই সঙ্গে রপ্তানি পণ্যের জাহাজীকরণ প্রক্রিয়াও সম্পন্ন হয় অফডকে। রপ্তানির ক্ষেত্রে আমরা প্রায় 12.5% এবং আমদানি পণ্য হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা প্রায় 30.5% প্রবৃদ্ধি লক্ষ্য করেছি। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছিল 75,432 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 42 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এলজিআরডি অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তার আর্থিক তথ্য খতিয়ে দেখতে 61টি ব্যাংক ও 3 জেলায় চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়, চাকরিতে থাকাকালে 20 লাখ টাকা করে ঘুষ নিয়ে এলজিইডির বিভিন্ন ইউনিটের অডিট টিম নিয়োগ দিতেন ওমর ফারুক। টাকা নিয়ে অডিট আপত্তি নিষ্পত্তি করিয়ে দেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া সাবেক এমপিদের লুটপাট প্রকল্পের অডিট আপত্তি ফাইল আটকে অর্থ গ্রহণ সহ বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা দেওয়া হয়েছে দুদকে। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে স্ত্রী, সন্তানসহ ওমর ফারুকের আর্থিক বিষয়ে জানাতে এই চিঠি দিয়েছে দুদক। দুপুরের সময় আরও থাকছে। বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহ করা 48 ক্লাবের। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি। ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তামিম ইকবালের। মাইলিশ রক্ষায় বরিশালে মেঘনা নদীর 82 কিলোমিটারে প্রথমবার ড্রোনে চলে নজরদারি। ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, যদিও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছে শত শত মাছ ধরার ট্রলার। আর অভিযান পরিচালনাকারীদের সঙ্গেও মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। শত শত ট্রলার নিয়ে মাছ শিকারে জেলেরা নেমেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে। অথচ প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে শুরু হয় 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। তা উপেক্ষা করেই জাল নিয়ে নদীতে জেলেরা, আর তা ঠেকাতে যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় বেশ কয়েকজন জেলেকে আটক, জাল ও ট্রলার জব্দ করা হয়। তাদের দাবি, খাদ্য সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নেমেছেন মাছ শিকারে। আমরা প্যাডের দেন আমাদের
চাউল পাত পাই না আমরা এই জন্য নাম সরকার চাল চল দেয় না। প্রথমবারের মতো বরিশালের 82 কিলোমিটার নদীতে ড্রোন নজরদারি চালাচ্ছে মৎস্য অধিদপ্তর। ফুটেজ দেখে দেখে আইনের আওতায় আনা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্যকারীদের। জেলে শনাক্ত করে তারপরেই মূলত যাইয়া অভিযান পরিচালনা করি। বছরে মূলত 22 দিন প্রজননক্ষম ইলিশ মাছকে ডিম পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই 22 দিনই থাকে। এছাড়া আমাদের জাটকার অভিযান হয়। অভিযানে গত 5 দিনে কয়েক দফায় হামলা করে জেলেরা। এতে আহত হন অন্তত 15 জন, আর এখন পর্যন্ত আটক অর্ধশত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে 3 দিনে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। টাঙ্গাইলে স্রোতের তোড়ে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই মাদারীপুর শহরে জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। ভয়াল রূপ নিয়েছে ধরলা কুমার ও ব্রহ্মপুত্র। স্রোতের তোড়ে ভাঙছে পার। জীবন বাজি রেখে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে ব্যস্ত মানুষ। সদর, উদয়পুর ও নাগেশ্বরীতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। কোথায় যাবেন, কিভাবে বসতি করবেন সে চিন্তায় দিশেহারা তারা। অসহায় আছে, আমার কিছুই নেই, সব কিছু নদীত গেছে। অনেক লোক আসে যায়, নদী ভাঙার কোনো সবাই খালি ভিজে দাঁড়ানি বুকে দিয়ে যায়, কেউ আর নদীর কাজ করে না। যদি পানি উন্নয়ন বোর্ড যদি এটা সহযোগিতা করতো তা এই বাড়ি ঘর দুয়ারগুলো আপাতত বাঁচত। টাঙ্গাইলে বাড়ছে ধলেশ্বরীর পানি। স্রোতের তোড়ে ধসে পড়েছে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই জলচটের শিকার মাদারীপুর শহর। সড়কে বের হলেই দুর্ভোগের মুখে পড়েন স্থানীয়রা। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ তারা। পানি পুনি বাইজে থাকার কারণে ভাঙাচুরা দেখা যায় না, ঠিক আছে, আমাদের চাকা গর্তে পড়ে বিভিন্ন সমস্যা হয়। রাস্তা দিয়ে তো চলতে পারি না, রাস্তা ডাবা বাড়ি ঘরের তলায় যেতে আছে বিষের জন্য। এই সমস্যা দীর্ঘদিন ধরে উপভোগ করতেছি, আর এটা আমরা দ্রুত সমাধান চাই। যদিও বরাবরের মতো সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ পানি ধারণ করার তো তার ক্যাপাসিটি নাই, যেটুকু আছে ওইটুকু নিতে একটু 1-1.5 ঘন্টা টাইম লাগছে পানিটা সরে যেতে। মাদারীপুর পৌরসভায় বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাত হলেই ডাকাতের আতঙ্ক বাড়ে সিরাজগঞ্জের তারাশের রানীরহাট আঞ্চলিক সড়কে। এলাকাবাসী বলছেন, গত বছরের 5 আগস্টের পর থেকে সড়কটির বেরখালী এলাকায় সবচেয়ে বেশি ডাকাতি হচ্ছে। এজন্য পুলিশের টহল জোরদার করার দাবি তাদের, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডর রিপোর্ট। সিরাজগঞ্জের তারাশ উপজেলার রানীরহাট বেরখালী আঞ্চলিক সড়ক রাত হলে বাড়ে ডাকাতের আতঙ্ক। গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনে করা হয় হামলা, লুটে নেওয়া হয় যাত্রীদের টাকা, গহনা এবং মোবাইল। তারাশ উপজেলার সঙ্গে বগুড়া জেলার শেরপুর উপজেলা ও নাটোর জেলার সিংড়া উপজেলার যোগাযোগের একমাত্র আঞ্চলিক সড়ক রানীরহাট বেরখালী সড়কটি। দীর্ঘদিন ধরে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও গত 13 মাসে ঘটেছে রেকর্ড পরিমাণ। এলাকাবাসী বলছেন, 2024 সালের 5 আগস্টের পর থেকে পুলিশের কার্যক্রম কম থাকায় ডাকাতি বেশি হচ্ছে। এ কারণে সন্ধ্যা নামলে কোনো মানুষ এবং পরিবহন চালকরা সড়কটি চলাচলে ভয় পায়। পুলিশের টহল জোরদার করার দাবি স্থানীয়দের। এই রাস্তাটা আমাদের উত্তর তারাশের প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করা লাগে। সন্ধ্যার পরে মানুষের দিক দিয়ে যাওয়া আসা খুব ভয় আতঙ্কে থাকে। পুলিশের যাতে বেশি টহল এখানে থাকলে হয়তো এরকম আর ঘটনা ঘটবে না। পুলিশ বলছে, ডাকাতি ও ছিনতাই রোধে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি আমরা রাত্রিবেলা যেভাবে টহল দিয়ে যাচ্ছি বা আমাদের সন্ধ্যাকালীন থেকে যে টহলের ব্যবস্থা রয়েছে, আশা করি আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা সার্বক্ষণিক কাজ করতেছি এবং অনাকাঙ্ক্ষিত এখানে কোনো ঘটনাও ঘটবে না মর্মে আমি আশা করি। পুলিশের তথ্য মতে গত 13 মাসে সড়কটিতে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো ডাকাত সদস্য। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর বিভিন্ন খাদ্য গোদামে নিম্নমানের চাল সরবরাহ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। হতদরিদ্র ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যেসব সুবিধাভোগী এসব চাল পান তা একেবারেই খাওয়ার অযোগ্য। দুর্গাপুর ও বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
একটি চক্র নিম্নমানের চাল সরবরাহ করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। নিয়ম অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কিনে তা মিলে ছাঁটাই করে চাল সংগ্রহ করার কথা খাদ্য গুদামগুলোর, কিন্তু তা না করে নিম্নমানের চাল কিনে গুদামে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর ও বাগমারা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও খাদ্যবান্ধব প্রকল্পের ৩০ কেজি করে চাল বিতরণ করতে গিয়ে খাবার অনুপযোগী চাল দেখতে পান জনপ্রতিনিধিরা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সরজমিনে ভবানীগঞ্জ ও দুর্গাপুর খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। সম্প্রতি চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতটাই নিম্নমানের চাল যা গবাদি পশুও খাবে না বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ক্ষুব্ধ সুবিধাভোগীরাও। চাউলগুলো ভালো না, প্রত্যেকটা বস্তাতে না খাওয়ার উপযোগী না, গরুও খাবে না। ফুড অফিস বা যারা সংশ্লিষ্ট এই ডিপার্টমেন্টের তারা আপনাদের নিম্নমানের চাল কিনেছে অতিরিক্ত মুনাফার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রায় এখানে 23 ধরনের চাল সংগ্রহ করেছি, নমুনা সংগ্রহ করেছি, সেগুলো অত্যন্ত নিম্নমানের, সেগুলো অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি। এ ঘটনার সঙ্গে জড়িত ভবানীগঞ্জ খাদ্য গুদামের উপপরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করে নওগাঁর নিয়ামতপুরে বদলি করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবি করেন। 14-15 জন লেবার তারা ঘোরা ঘুরে গাড়ি থেকে মাল নামা, একটা মাল নাম দুটা ফসকে জায়গা, আর আমার জনবল নাই তেমন। স্টাফ স্বল্পতার কারণে সবগুলো গাড়ি চেক করা আমাদের সম্ভব হয় না। এটা আসলে অনিচ্ছাকৃতভাবে কিছু চাল চলে আসছে। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও 1 মাসেও তা হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। সিনিয়র কর্মকর্তা আরসি টুর স্যার বক্তব্য দিয়েছে বিস্তারিত, সুতরাং স্যারের বক্তব্য দেওয়ার কোনো অর্থই হয় না। গত 3 মাসে জেলার 9টি খাদ্য গুদামে 5,500 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর শিশু একাডেমিতে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নারীদের হাজার বছরের বঞ্চনার ইতিহাসে পরিবর্তন ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এ প্রতিপাদ্যে উদযাপিত হল জাতীয় কন্যা শিশু দিবস। রাজধানীর শিশু একাডেমিতে বুধবার সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা। বক্তারা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের স্বীকৃতি ও নারী সুরক্ষায় সর্বোচ্চ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আর বঞ্চনার হাজার বছরের সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে বলে মনে করেন জাতীয় শিশুকন্যা অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। কন্যারা বোঝা নয়, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তাদের প্রতি সকল বঞ্চনার অবসান ঘটাইতে হবে, তাহলেই সত্যিকার উদযাপন হবে। নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। 24 ঘন্টা রেসপন্স ইউনিট তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। যখন মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায় তখন সারা দেশ মাথা উঁচু করে দাঁড়ায়। তোমাদের সংগ্রামের স্বীকৃতি হবে, তোমাদের বিজয়ের আনন্দ হবে এবং আগামী দিনে তোমরা এই দেশের নির্মাতা হবে। এ সময় নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থার আশাবাদ ব্যক্ত করেন আয়োজনে অংশ নেয়া শিক্ষার্থীরা। তারা যেন কোনো সহিংসতার শিকার না হয়। এই ধারাবাহিকতায় যদি আমরা চলতে থাকি তাহলে একদিন বাংলাদেশ সত্যি শিশু নির্যাতন, নারী নির্যাতন মুক্ত হবে। নারীর প্রতি সহিংসতা রোধ হবে, শিশুদেরকে মাদক মুক্ত এবং মেধা বিকাশের জন্য যা যা করণীয় সেরকম একটি সমাজ হিসেবে গঠন হবে। দিবসটি ঘিরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল।
এ সময় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সব কয়টি নৌযানের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আটককৃতদের বন্দরে নেওয়া হচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলেও জানানো হয়। গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 9টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সুমুদের মতোই পরিণতি হলো এই নৌবহরের। 9টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তাদের দাবি, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। 1 ঘন্টার মধ্যেই সানবার্ডস, আলা আল নাজাজার, আনাস আল শরীফ সহ 9টির মধ্যে 8টি জাহাজই আটক করে ফেলে ইসরায়েলি সেনারা। শেষ জাহাজ হিসেবে কনসিয়ান্স নামে নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট 93 জন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, ইসরায়েলের সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমাকে ইসরায়েলের দখলদার সেনারা অপহরণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি। আমি আমার সব সাথী, বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি। এদিকে এক বিবৃতিতে এই নৌবহর আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ 5 শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়। দেশে ফিরে স্টকহোমে সংবাদ সম্মেলনে থুনবার্গ অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা তাদের অপহরণ ও নির্যাতন করেছে। তবে নিজের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে বেশি তথ্য দিতে চাননি থুনবার্গ। তার মতে, এখন খবরের হেডলাইনে গাজার গণহত্যার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধের 2 বছরে এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলকে এক মুহূর্তের জন্য হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। তবে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সংঘাতের 2 বছরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজায় একদিকে সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারও উপত্যকাটির পূর্বাঞ্চলীয় সুজায়া ও দারাজে হামলা চালানো হয়। যুদ্ধের 2 বছরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়, এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরায়েলকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না। এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী খলিল আল হাইয়া বলেন, ইতিহাস সাক্ষী ইসরায়েল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের 2 বার হয়েছে। অন্যদিকে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতকরণে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৌসুমীর সাথী, সময় সংবাদ। খেলার খবর। আমিনুল ইসলামকে অবৈধ সভাপতি আখ্যায়িত করে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এ সময় নির্বাচনের নামে প্রতারণার অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তামিম ইকবাল সহ সংগঠকরা। আমি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি ইজিলি পাস করতাম। 43টা ভোট কাস্ট হয়েছে, কাম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট,
যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজনই ভোটিং করেছেন। তো এটার মোটিভটা কি? উনি অবৈধ প্রেসিডেন্ট, ঠিক আছে, এবং উনি একজন মানুষ, উনি আমাদেরকে বিদ্রোহী আখ্যা দেন। এটা তো একজন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারেন না। ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলব না। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। এ ম্যাচে সাইফ হাসানের ওয়ানডে অভিষেক অনেকটাই নিশ্চিত। এদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া আফগানিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের ম্যাচ প্রিভিউ। টাইগার শিবিরে স্বস্তির বাতাস, টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিং রুমের পরিবেশ। দীর্ঘদিন পর টি-20 ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেল 3 মাস কেবল এই ফরম্যাটেই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা 17টা টি-20 ম্যাচের পর 50 ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন। তবে লক্ষ্য একই, যে কয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা অনেক দিন গ্যাপ করে খেলেছি এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। এদিকে টি-20তে এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পাওয়া আফগানরা সাম্প্রতিক পারফরম্যান্সে রীতিমতো হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠেছে। বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া তারা। আমরা বাংলাদেশ দলের প্রত্যেককে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। ম্যাচের পুরো 100 ওভার আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। তাই প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে ওয়ার্ল্ড কাপে, কোয়ালিফাই করবে। আমরা ওইভাবেই প্ল্যান করছি। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 3 ধাপ উপরে 7 নম্বরে থাকায় বেশ স্বস্তিতে আফগানিস্তান। তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। ওয়ানডে 19 দেখায় 11 জয় লাল সবুজের। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জেতার পর অনেকটা ফুরফুরি মেজাজে টিম টাইগার। জয়ের ধারাবাহিকতা নিয়ে ওয়ানডে সিরিজও শুরু করতে প্রস্তুত এখন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্তদের, দ্রুত বিচার দাবি ভুক্তভোগীদের। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নেতাদের বৈঠক। জামাত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে। নোট অফ ডিসেন্ট তুলে নেওয়ার বিষয়েও হতে পারে আলোচনা। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান ও মনিনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।